তো শিক্ষার্থীগণ, আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের কবিতা অন্ধবধূ আলোচনা করব। কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। তো এখানে কবি পরিচিতিতে আছে যতীন্দ্রমোহন বাগচি, জন্ম 1878 খ্রিস্টাব্দে 27শে নভেম্বর নদিয়া জেলার জামশেদপুর গ্রামে। পল্লীপ্রীতি যতীন্দ্রমোহন বাগচির কবি মানসের একটা প্রধান বৈশিষ্ট্য। নিসর্গ সৌন্দর্যে চিত্ররূপময় রচনায় গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনে তিনি প্রয়াসী হয়েছেন। গ্রাম জীবনের প্রতি অতি সাধারণ বিষয় ও সুখ দুঃখ তিনি সহজ সরল ভাষায় সহৃদয়তার সঙ্গে এবং তাৎপর্যমণ্ডিত করে প্রকাশ করেছেন। তার কাব্যগ্রন্থসমূহের মধ্যে আছে লেখা, রেখা, অপরাজিতা, নাগকেশর, বন্ধুর দান, জাগরণী, নীহারিকা ও মহাভারতী। পয়লা ফেব্রুয়ারি 1948 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থীগণ, এই ছিল তার পরিচয়। আমি তোমাদের কবিতাটি এবার আলোচনা করব। কবিতাটি হচ্ছে, পায়ের তলায় নরম ঠেকলো কি, আস্তে একটু চলো না ঠাকুরজি। মানে এখানে আমরা কবিতার প্রথম হেডলাইনে কিন্তু দেখছি অন্ধবধূ, তাই না? কবিতাটির নামই হচ্ছে অন্ধবধূ। তো এই অন্ধবধূকে নিয়ে কবিতাটি। তো অন্ধবধূ যাচ্ছে, তো এখানে পায়ের তলায় নরম কিছু একটা ঠেকে গেল। পুরো কবিতাটি কিন্তু হচ্ছে অন্ধবধূকে নিয়ে। তো অন্ধবধূ যাচ্ছে, তো পায়ের তলায় নরম ঠেকছে, আর সে যাচ্ছে ঠাকুরজির সঙ্গে। ঠাকুরজিটা হচ্ছে স্বামীর যে বোন থাকে, ছোট বোন, তাকে যারা সনাতনী কিংবা হিন্দু সমাজে থাকে তারা কিন্তু ঠাকুরজি সম্বোধন করে থাকে। তো হচ্ছে যে ঠাকুরজিকে বলতেছেন যে আস্তে একটু চলো না ঠাকুরজি। মানে পায়ের তলায় নরম কিছু ঠেকে গেছে, সে তো দেখতে পারে না, জানতে পারতেছে না যে কী ঠেকলো, তবে অনুভূতি শক্তির মাধ্যমে কিছু একটা নরম ঠেকেছে, সেটা সে বুঝতে পেরেছিল। ও মা, ও যে ঝরা বকুল নয়, তাই তো বলি বসে দোড়ের পাশে, রাত্রিরে কাল মধুমদির পাশে, আকাশ পাতাল কতই মনে হয়। আচ্ছা, এখন সে বলতেছে যে এটা ঝরা বকুল নাকি, বকুল ফুল ঝরে গেছে, সেই বকুল ফুল আমার পায়ের তলায় ঠেকছে নাকি? হ্যাঁ, তাই তো বলি দোরের পাশে, মানে দরজার পাশে, রাত্রিবেলায়, রাতে, মধুমতির পাশে, মানে সে সুমধুর একটা সুবাস পেয়েছিল রাতের বেলায়। হ্যাঁ, এই সুবাসে আকাশ পাতাল কত কি সে, অর্থাৎ তার জীবন নিয়ে, তাকে নিয়ে, এই ফুলের গন্ধ নিয়ে কত কি তার মনে এসেছিল, কত কি ভেবেছিল, সে তো দেখতে পায় না। তো এগুলো নিয়ে ভাবতেছিল সে, আকাশ পাতাল, মানে অনেক কিছু তার ভাবনা ছিল, কতই মনে আসে। তো এসব কিছু ভাবতেছে। তো এই জন্যে ভাবতে ভাবতে সে যখন সে পরে বের হলো, হ্যাঁ, তখন তার পায়ের তলায় যখন ঠেকে গেছে ফুলটি, তখন সে বুঝতে পারলো যে হ্যাঁ, তাহলে এটা বকুল ফুলে হবে। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, আমের গায়ে বরণ দেখা যায়। মানে জ্যৈষ্ঠ মাসে যে আম পাকে, সেটা তার অনুভূতি শক্তি কিংবা কারো কারো কাছে শুনেছিল, এই জন্যে বুঝতে পারে যে জ্যৈষ্ঠ আসলে আম পাকে। তো ঠাকুরজিকে বলতেছে যে জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি আর, হ্যাঁ, জ্যৈষ্ঠ আসলে তো আম পাকবে। এই জন্য প্রশ্ন করতেছে যে আমের গায়ে কি বরণ দেখা যায়, অর্থাৎ আম যে জ্যৈষ্ঠ মাসে পাকে, পাকার যে একটা রং আসে, হ্যাঁ, হলুদ হলুদ ভাব আসে, সে ভাবটা কি এসে গেছে? তো জ্যৈষ্ঠ মাস আসলে তো সেই ভাবটা আসবে। অনেক দেরি, কেমন করে হবে, কোকিল ডাকা শুনেছি সেই কবে। অনেক দেরি কি, নিজে নিজে বলতেছে অনেক দেরি কেমন করে হবে, আমি তো কোকিল ডাকা, মানে কোকিল ডাকতেছে, কোকিল ডাকার সাথে সাথে যে ঋতুর পরিবর্তন হয় তার অনুভূতি শক্তিতে আছে। তো কোকিল ডাকা তো অনেক দিন আগেই শুনেছি, তো অনেক দেরি আবার কেমন করে হবে, অনেক দেরি নাও হইতে পারে। হ্যাঁ, সে নিজে নিজেই, দক্ষিণ হওয়া বন্ধ কবে ভাই, মানে এবার দক্ষিণ হওয়া বন্ধ কবে হবে, দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, শ্যাওলা পিছল এমনই শঙ্কা জাগে, দীঘল শঙ্কা লাগে, পা পিছলিয়ে তলিয়ে যদি যাই। মানে দিঘির ঘাটে যাচ্ছে, তো দিঘির ঘাটে নতুন জ্যৈষ্ঠ মাস, তো হচ্ছে যে
নতুন সিঁড়ি জেগে উঠেছে, দিঘির মানে সিঁড়ি বাঁধা ছিল, সেখানে নতুন সিঁড়ি জেগে উঠতেছে। তো ভেজা সিঁড়ি যখন ছিল তখন তো শ্যাওলা জমেছিল, ওই জায়গাগুলো সিঁড়িগুলো পিচ্ছল, পিচ্ছিল হওয়ার কারণে কি সে ভয় করতেছে, শঙ্কা মানে ভয়, হ্যাঁ, অন্ধবধূর ভয় লাগতেছে যদি পিছলে তলে যাই আমি, এই জন্য বলতেছে পা পিছলে তলিয়ে যদি যাই। সেখানে একটু ভয় করতেছে, কেননা সে দেখতে পায় না, যদি পিছলে পড়ে গিয়ে কিছু একটা হয়ে যায় তখন তার কি হবে, এজন্যে বলতেছেন যে পা পিছলে তলিয়ে যদি যাই। মন্দ নেহাত হয় না কিন্তু তাই, অন্ধ চোখে দ্বন্দ্ব চুকে যায়। এবার বলতেছেন যে না, পা পিছলে যদি পড়ে গিয়ে আমার কিছু হয়ে যায় তাহলে তো মন্দ কিছু হবে না, আমি যে অন্ধ মানুষ তার দ্বন্দ্বটুকু সবটুকুই চুকে যাবে, মানে আমি যদি মরে যাই তবে সবার মানে ঘাড়ের বোঝাটা কি হব, মানে ঝেড়ে ফেলতে পারবে, এরকম কিছু একটা বলতেছে। যে নিজে নিজেই সে নিজেকে খুব অসহায় ভাবতেছে যে আমি তো সবার বোঝা, হ্যাঁ, আমি যদি নেহাত মরেও যাই তাহলে কি হবে, সবার বোঝা আমি, হ্যাঁ, শেষ হয়ে যাব। বলছে যে অন্ধ চোখে দ্বন্দ্ব চুকে যাক, মানে দ্বন্দ্ব মানে সব শেষ হয়ে যাবে আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে। দুঃখ নাইকো সত্যি কথা শোনো, অন্ধ গেলে কি আর হবে বোন। এবার বলতেছে যে ঠাকুরজিকে বলতেছে কোনো দুঃখই নাই, মানে তোমাদের পরিবারে তো কোনো দুঃখই হবে না যদি আমি চলে যাই, অন্ধ গেলে কি আর হবে ভাই, কারো কিছুই হবে না, কিছু যায় আসবে না। আচ্ছা, তারপরে বলছে বাঁচবি তোরা দাদা তো তোর আগে, মানে বাঁচবি তোরা মানে আমি যদি চলে যাই, মরে যাই, তাহলে তো তোরা বেঁচে যাবি, তোরা বলতে সংসারে ওদের পরিবারের যারা ছিল সবাই, এবং দাদা তো তোর আগে, দাদা সবচেয়ে সবার আগে দাদা বাঁচবে, কারণ কি দাদার সঙ্গে আমার এই অন্ধ মানুষটার বিয়ে হয়ে গেছে, এজন্যে আমি তো আমার দায়বদ্ধতায় দাদা আছে, আমি মরে গেলে তোর দাদা সবার আগে বেঁচে যাবে। এই কথাই সে খুব অসহায়ত্বের সাথে জানিয়ে দিতেছে যে বাঁচবি তোরা দাদা তো তোর আগে। এই আষাঢ়ে আবার বিয়ে হবে, বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখবি তখন প্রবাস কেমন লাগে। এই অংশটুকুতে আসলে খুব দুঃখ করেই বলতেছে যে আমি তো মরে যাওয়ার পরে যে আষাঢ় আসবে, আষাঢ় মাস, সেই আষাঢ়েই দেখবি যে বিয়ে হয়ে যাবে, হ্যাঁ, তোর দাদার বিয়ে হয়ে যাবে, বাড়ি আসার পথ খুঁজে না পাবে, তখন বউ বাচ্চা নিয়ে থাকবে, পরিবার নিয়ে থাকবে, তখন তো আর বাড়িতে আসতে পারবে না, এখন তো তবু বাড়ি আসা যাওয়া করে হঠাৎ হঠাৎ হলেও, এরপরে তো আর বাড়ি আসার খুঁজে পাবে না পথ, দেখবি তখন প্রবাস কেমন লাগে, তখন দেখবি যে প্রবাস কেমন লাগে। প্রবাসে মানে বাহিরে থাকতে কেমন লাগে, এই প্রবাস মানে বিদেশের কথা বলা হয়নি এখানে, প্রবাস বলতে মানে অঞ্চলের হয়তো বোঝানো হয়েছে। তো এখানে অন্ধবধূ খুব মানে চিন্তিত হয়ে এবং মন খারাপ করে কথাটা বলতেছে যে এই আষাঢ়ে আবার বিয়ে হবে, বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখবি তখন প্রবাস কেমন লাগে। চোখ গেল, ওই চেঁচিয়ে হলো সারা, আচ্ছা দিদি কী করবে ভাই তারা। চোখ গেল হচ্ছে, এখানে চোখ গেল অর্থাৎ একটা পাখির ডাকের কথা বলা হয়েছে, গ্রামাঞ্চলে দেখা যায় যে জ্যৈষ্ঠের দুপুরে এই চোখ গেল পাখির ডাকটা যারা গ্রামে থাকে তারা কিন্তু প্রায় শুনতে পায় জ্যৈষ্ঠের দিকে। তো হচ্ছে যে এরা চোখ গেল চেঁচিয়ে, মানে খুব দুপুর হলে এরা চেঁচায়, ডাকটা শুনতে পায়। তো বলতেছে যে আচ্ছা দিদি কী করবে তারা, কী করবে ভাই তারা, তাদের তো আর কিছু করার নেই। কাদের, যারা হচ্ছে বলছে যে জন্ম লাগে গিয়েছে যার চোখ, কাদার সুখ যে বারণ তাহার ছাই, মানে জন্মে যে যারা জন্মেই চোখ গেছে, জন্ম অন্ধ যারা, তাদের আর কি করার আছে, কিছু করার নাই, হ্যাঁ, কাদার সুখও তার বারণ, অর্থাৎ এখানে এই কথা বোঝানো হয়েছে যে যারা অন্ধ হয়ে থাকে তাদের কিন্তু চোখ দিয়ে পানি আসে না। তো এই কথা বলছে যে কাদার সুখ যে বারণ তাহার ছাই, তারা তো কাঁদতেও পারে না, মানে সেটা ঈশ্বর কর্তৃক সেটা বারণ হয়ে গেছে, কারণ তারা চোখ দিয়ে পানিই পড়ে না। কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই, কতক তবু কমতো যে তার শোক। তাহলে যারা কাঁদতে পারি আমরা, তারা কেঁদে কেঁদে শোকটাকে একটু ভুলতে পারি, কিন্তু যারা কাঁদতেই পারে না তাদের আবার শোক ভুলতে পারে না, এই জন্য যারা জন্ম অন্ধ তারা কাঁদতেও পারে না, কান্নার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে, তারা তো কেঁদে কেঁদে শোক ভুলতে পারে না, এই কথা এই অংশে বলা হয়েছে। চোখ গেল মানে ওই যে বললাম যে একটা পাখির ডাক, তার ভরসা তবু আছে, চক্ষুহীনার কি কথা কার কাছে।
অর্থাৎ হচ্ছে যে যার চোখ গেল যে পাখিটা কথা যে ডাকটা দেয় তার ভরসা আছে কীরকম যে সে পাখিগুলোর কাছে তার কথা শুনে, কিন্তু চক্ষুহীনা যারা মানুষ, এই মানুষ যারা হয় চক্ষুহীনা, চক্ষু ছাড়া, তাদের কার কাছে কী কথা, দুঃখ জানার কোনো কথাই না, তার কথা কেউ শুনতে চায় না। টানিস কেন, কিসের তাড়াতাড়ি, সেই তো ফিরে যাব আবার বাড়ি। এমন ঠাকুরজি তাকে টানতেছে, কথোপকথনের মাঝেই ঠাকুরজি টানতেছে, বাড়ি যাবার তাড়া আছে। তো অন্ধবধূ বলতেছে, টানছিস কেন, টানিস কেন, হ্যাঁ তাড়াতাড়ি কিসের, সেই তো বাড়ি ফিরেই যাব, বাড়ি তো আমার ফিরতেই হবে, একলা থাকা সেই তো গৃহকোণ, তার সে এই স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে, দরদ ভরা দুঃখের আলাপন। মানে এখানে হচ্ছে যে সেই তো বাড়ি যাব, গিয়ে আবার কী হবে, গৃহকোণে তো বসেই থাকবো একা একা, হ্যাঁ একলা থাকা, সেই একলা থাকা অর্থাৎ অন্ধবধূর সঙ্গে যে কেউ থাকে না, এই অংশে, এই দুঃখে ভরা অংশটুকুতে বোঝা যায় যে সেই একলা থাকা, সেই অন্ধেরকে কথা শুনে কেউ কথা শোনে না। তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে কি বলি, এই যে স্নিগ্ধ প্রকৃতির দান যে স্নিগ্ধ শীতল জল, এখানে দুটো প্রাণের কথা বলি। আমার যে দুঃখে ভরা আলাপনগুলো আছে, আমি এখানে এই শীতল জলে প্রকৃতির যে ভাণ্ডার আছে সেখানে বলে যাই। পরশ তাহার মায়ের স্নেহের মতো, ভুলায় খানিক মনের ব্যথা যত। মানে এখানে যে স্নিগ্ধ শীতল জলের একটা পরশ, সেটা কি মায়ের স্নেহের মতো। এখানে এই এই স্নিগ্ধ শীতল জল পেয়ে সে কী করতেছে, মায়ের কথাও মনে পড়তেছে, যে মায়ের স্নেহের মতো ভুলায় খানিক মনের ব্যথা যত। এখানে মানে এই স্নেহে যত মনের ব্যথা আছে ভুলে যেতে পারা যায়, কিন্তু মানুষ তো আমার কথা শুনে না, হ্যাঁ এই যে অন্ধ ব্যক্তি ছিল তার কথা শুনে না, কাদেরকে বলবে তার মনের কথা। তো শিক্ষার্থীগণ, এখানে মূলত একজন অন্ধ মানুষের, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের কথা বলা হয়েছে এই কবিতার মাধ্যমে। কবি মানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের অথবা একজন নারীর যে সীমাবদ্ধতা সম্পর্কে জানিয়ে দিয়েছেন এই কবিতার মাধ্যমে। আমরা যারা সাধারণ মানুষ আছি, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি আমরা ইতিবাচক দৃষ্টি রাখি না। তো যারা কবিতাটা পড়লাম কিংবা জানলাম, অবশ্যই আমরা পরবর্তীতে চেষ্টা করব যেন এই বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলো আছে তাদের প্রতি একটু ইতিবাচক দৃষ্টি রাখবো। তো কবিতাটি এ পর্যন্তই ছিল শিক্ষার্থীগণ। অবশ্যই পাঠ পরিচিতিটি একটু পড়বে, আমি একটু সংক্ষিপ্ত করেই বলি। পাঠ পরিচিতি হচ্ছে, সমাজ দৃষ্টিহীনদের অবজ্ঞা করে, আর কি আছে যে দৃষ্টিহীনেরা নিজেরাও নিজেদেরকে অসহায় ভাবে, কিন্তু ইন্দ্রিয় সচেতনতা দিয়ে এই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। পায়ের নিচে নরম বস্তুর অস্তিত্ব, কোকিলের ডাক শুনে নতুন ঋতুর আগমন অনুমান করা, শ্যাওলায় পা রেখে নতুন সিঁড়ি জেগে ওঠার কথা বোঝা দৃষ্টিহীন হয়েও সম্ভবপর। তাই দৃষ্টিহীন হলে নিজের অসহায় না ভেবে শুধুই ঘরের মধ্যে আবদ্ধ না থেকে অন্তর্দৃষ্টিকে প্রসারিত করা প্রয়োজন। বধূটি চোখে দেখতে পায় না, কিন্তু অনুভবে সে জগতের রূপ রস গন্ধ সম্পর্কে জ্ঞান রাখে। কবিতাটিতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার সংবেদনশীল ভাষায় প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীগণ, এই ছিল পাঠ পরিচিতি। তো কবিতা বুঝতে পারলে পাঠ পরিচিতি পড়ার দরকার হয় না, তারপরে আমি বললাম পাঠ পরিচিতিটুকু, আর কবিতাটুকু আমি এই পর্যন্তই আলোচনা করলাম। তো ভালো থাকিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করিও।